বাসায় ফিরে শানের পা থমকে গেল। ফ্ল্যাটের খোলা দরজার সামনে সেন্সলেস হয়ে পড়ে আছে রেখা। কিছু সময়ের জন্য শান যেন থমকে গেল। হুঁশ ফিরতেই দ্রুত এগিয়ে গেল রেখার দিকে। গালে থাপ্পড় দিয়ে কয়েকবার রেখা রেখা বলে ডেকেও রেখার রেসপন্স পেল না। রেখাকে সেখানে রেখে ভেতরে গেল দৌড়ে। তন্নতন্ন করে খোঁজেও শাইনির কোনো চিহ্ন পেল না। ড্রয়িং রুমে তার খেলনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কেবল। শান এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এলো রেখার কাছে। চোখে মুখে পানি ছিটিয়ে গালে থাপ্পড় দিতে লাগল। বেশ কিছুটা সময় ধীরে ধীরে চোখ খুলল রেখা। শাইনি কোথায় রেখা, আর তুই এখানে এভাবে পড়ে আছিস কেন? রেখার মাথা ঘুরছে তখনও। মেডিসিনের রেশ কাটেনি পুরোপুরি। রেখা মনে করার চেষ্টা করল কি হয়েছিল। শান অস্থির গলায় রেগে বলল, কি হলো রেখা, চুপ করে আছিস কেন? রেখা নিজের মাথা চেপে ধরে বলল, আসলে ভাইয়া আমি মনে করেছি তুমি এসেছ। তাই শাইনিকে কোলে নিয়ে দরজা খুলে দিয়ে দেখি একটা অচেনা লোক দাঁড়িয়ে আছে। পরিচয় জানতে চাইলে লোকটা তোমার আর ভাবির নাম বলে জিজ্ঞেস করল, এটা তোমাদের বাসা কিনা। আমি হ্যাঁ বলতেই মুখে কিছু স্প্রে করে দিল, তারপর ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে আমার। এরপর কি হয়েছে কিছু মনে নেই। শান রেগে গেল রেখার কথা শুনে, তুই কে এসেছে না দেখে দরজা খুলেছিস কেন? রেখা কাঁদো কাঁদো গলায় বলল, আমি ভেবেছি তুমি এসেছ। শান নিজের মাথার চুল খামচে ধরল। কি করবে বুঝতে পারছে না সে। মেয়েটা যে তার আর মৌয়ের জান। মৌ পাগল হয়ে যাবে মেয়েকে হারালে। শান ভাবল মৌকে এখনই জানাবে না, আগে পুলিশকে ইনফর্ম করতে হবে। পুলিশকে কল করার জন্য পকেট থেকে ফোন বের করতেই মৌয়ের কল এলো। শান ভয় ভয় কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো মৌয়ের ভেজা গলা, আমার শাইনি কোথায় শান? শান অবাক হল মৌয়ের কথায়। মৌ কোনোভাবে জেনে গেছে কিনা সেটাই ভাবছে। শান কিছু বলবে তার আগেই মৌ বলল, আমাকে মিথ্যা বলবেন না শান। আমার কাছে কল এসেছিল অচেনা নাম্বার থেকে, সে বলছে শাইনি তার কাছে আছে, তাই সত্যিটা বলুন। শান বুঝতে পারল মৌকে মিথ্যা বলে লাভ নেই, তাই সবটা খুলে বলল। মৌ অস্থির গলায় বলল, আপনি পুলিশকে ফোন করবেন না, তাহলে আমার মেয়েটার ক্ষতি করে দিবে। আমি না আসা পর্যন্ত কাউকে কিছু বলবেন না। শান ব্যস্ত গলায় বলল, তুমি কোথায় যাবে? মৌ অসহায় গলায় বলল, জীবনে করা কিছু ভুলের মাসুল দিতে। অস্থির হয়ে উঠল শান, মৌ তুমি কোথাও যাবে না, আমি এখনই আসছি তোমার কাছে। শানের কথা না শুনে মৌ কল কেটে দিল। শান ব্যস্ত ভঙ্গিতে হসপিটালের উদ্দেশ্যে রওয়ানা হল। ৩৩। একটা পুরনো বাড়ির সামনে গাড়ি থেকে নামল মৌ। এতক্ষণ চোখ বাঁধা অবস্থায় গাড়িতে বসেছিল মৌ, তাই বুঝতে পারছে না জায়গাটা কোথায়। মেয়েকে পেতে হলে হসপিটালের সামনে থাকা গাড়িতে উঠে বসতে বলেছিল ফোনে, আর মৌ তাই করেছে। মেয়েটা যে তার জান। গাড়িতে থাকা লোকটা কর্কশ গলায় বলল, ভেতরে চলে যান। মৌয়ের নিজের জন্য ভয় হচ্ছে না। তার মনে হচ্ছে ভেতরে গেলে মেয়েকে পেয়ে যাবে, তাই দেরি না করে ভেতরে চলে গেল। দরজার ওপারে পা রাখতেই কেউ বলে উঠল, ওয়েলকাম মিসেস সুফিয়ান আহমেদ শান। আওয়াজটা চিনতে ১ সেকেন্ড সময় লাগল না মৌয়ের। রায়হান তুই? যাক, চিনতে পেরেছিস তাহলে। আমি তো ভাবলাম সুখের সাগরে ভাসতে ভাসতে আমাকে ভুলেই গেছিস বোধহয়। কথা বলতে বলতে রায়হান দুতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। মৌ তখনও দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার মেয়ে কোথায় রায়হান? বাহ, মেয়েকে দেখছি খুব ভালোবাসিস।
তোর ভালোবাসা ঠিক বুঝতে পারি না আমি। তুই নাকি পাগলের মতো ভালোবাসতি তাজকে, অথচ তাকে ভুলে ঠিক অন্যজনের সাথে সুখের সংসার করছিস। তাহলে মেয়ের জন্য এত অস্থির হচ্ছিস কেন বলতো? আরেকটা মেয়ে দিয়ে এই মেয়ের অভাব পূরণ করে ফেলবি। রায়হানের কথায় রাগে থরথর করে কাঁপতে লাগল মৌ। রায়হান, ভালোয় ভালোয় আমার মেয়েকে ফিরিয়ে দে। সামনের একটা চেয়ারে আরাম করে বসল রায়হান। আগে বলতো, তাজকে ভুলে অন্য কারো সাথে কিভাবে সংসার করছিস? না মানে আমি চেষ্টা করতাম তোকে ভুলে অন্য কারো সাথে জীবন সাজানোর। একজনকে মনে রেখে অন্য কারো সাথে জীবন কাটানোর কষ্ট তুই বুঝতে পারবি না। একজনকে ভুলতে না পারার কষ্ট আর অন্যজনকে ভালোবাসতে না পারার কষ্ট প্রতিনিয়ত একটু একটু করে শেষ করে দেয় ভেতরটা। গলা কাঁপছে মৌয়ের। মানুষকে উপর থেকে যতটা সুখী মনে হয় ভেতর থেকে সে কি ততটাই সুখী? এই উত্তরটা কারো কাছেই সহজ নয়। রায়হান মৌকে অনেক কিছু বলবে ভেবেছিল কিন্তু বলতে পারছে না। তাজ যেদিন মৌয়ের বিয়ের কথা বলেছিল যন্ত্রণায় বুকটা জলে পুড়ে গেছে রায়হানের, কিন্তু তাজকে বুঝতে দিতে চায়নি। রায়হানও মৌকে সত্যি ভালোবেসেছিল, হয়তো স্বার্থপরের মতো। তার ভালোবাসার ধরনই হয়তো ভিন্ন ছিল। কাউকে আসতে বলল রায়হান আর মৌয়ের দিকে তাকিয়ে বলল, শেষবারের মতো নিজের মেয়েকে দেখে নে। মৌ ভীত গলায় বলল, মানে? রায়হান মুচকি হেসে বলল, তোকে পাইনি, তবে আমার বেঁচে থাকার জন্য তো কাউকে প্রয়োজন। আজ থেকে শাইনি আমার মেয়ের পরিচয় বড় হবে। তোদের সবাইকে তার স্মৃতি থেকে মুছে দিব আমি। একটা মেয়ে শাইনিকে কোলে নিয়ে সামনে এলো। মৌ নিজের মেয়ের দিকে এগিয়ে যেতে গেলে আরেকটা মেয়ে তাকে ধরে ফেলল। মৌ চিৎকার করে বলছে তাকে তার মেয়ের কাছে যেতে দিতে, কিন্তু কেউ শুনছে না তার কথা। হঠাৎ ঘাড়ে সূচালো কিছু অনুভব করলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে লাগল মৌ। এবার শাইনিকে মৌয়ের কাছে দেওয়া হল। মৌ আলতো করে বুকে জড়িয়ে নিল মেয়েকে। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল মৌ। ধীরে ধীরে সব মনে পড়লে আশেপাশে তাকিয়ে নিজের মেয়েকে খুঁজতে লাগল। আমার মেয়ে কোথায়? মৌয়ের আওয়াজ শুনে শান দ্রুত এগিয়ে এলো। চোখমুখ লাল হয়ে গেছে শানের, চোখের নিচে কালি পড়েছে। দুদিন ধরে মৌয়ের জ্ঞান ছিল না, আর এদিকে মেয়ের কোনো খোঁজ নেই। পুলিশ কোনো খোঁজ পায়নি শাইনির। অজ্ঞাত কেউ মৌকে হসপিটালে পৌঁছে দিয়ে গেছে। মৌ শানের দিকে তাকিয়ে অস্থির গলায় সবটা খুলে বলল শানকে, তারপর বলল, আমাদের শাইনি কোথায় শান? কি উত্তর দিবে শান? তার কাছে যে এই প্রশ্নের উত্তর নেই। মৌয়ের সাথে একটা চিরকুট পেয়েছে শান। আপনার বউকে ফিরিয়ে দিল তবে মেয়েকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিন। টপ করে এক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল শানের চোখ থেকে। শানের চোখে পানি দেখে মৌ বলল, তার মানে রায়হান সত্যি নিয়ে গেছে আমার শাইনিকে। দুজন যখন থম মেরে আছে তখনই কেবিনে ঢুকল তাজ আর আহান। একই শহরে থেকেও দীর্ঘ 5 বছর পর দেখা মৌয়ের সাথে তাজের। ইকবাল খান হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর আর কোনোদিন মুখোমুখি হয়নি দুজন। তাজ তাকিয়ে দেখল এক সন্তান হারানো বিধ্বস্ত মাকে। কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। তাজ ভেবেছিল রায়হান হয়তো নতুন করে তার জীবনে আবার কোনো ঝড় নিয়ে আসছে। কিন্তু সে ঢাকায় পৌঁছানোর আগেই রায়হান মৌয়ের জীবন এলোমেলো করে দিয়ে উধাও হয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না। বাংলাদেশে নেই সেটা নিশ্চিত হয়েছে তাজ, কারণ গত 5 বছর আগের তাজ আর এখনকার তাজের অনেক তফাৎ। আগের তাজ কোনো ঝামেলায় জড়াতে চাইত না, তাই সবসময় জীবনের সোজা পথে হেঁটেছে। তবে এই তাজ সোজা পথের সাথে বাঁকা পথটাও চিনে নিয়েছে।
সেই বাঁকা পথের সাহায্যেই তাজ জেনেছে রায়হান দেশ ছেড়েছে সমুদ্র পথে। সেই খবর শানকে জানাতে এসে দেখল মৌয়ের জ্ঞান ফিরেছে। মৌ কান্না করছে না, কেমন থম মেরে বসে আছে। এত বছর পর তাজকে দেখেও তার কোনো রিয়াকশন হল না। তাজ শানকে একটু অন্যদিকে ডেকে সবটা খুলে বলল রায়হান দেশ ছেড়ে চলে গেছে। শান পড়ে যেতে নিয়েও দেয়াল ধরে নিজেকে সামলে নিল। অসহায় চোখে তাকালো পুতুলের মতো বসে থাকা মৌয়ের দিকে। 34 দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা দিন। মৌ একদম চুপ হয়ে গেছে। সেদিনের পর মুখে একটা শব্দ উচ্চারণ করেনি সে, আর না একটুও কান্না করেছে। শান মৌকে স্বাভাবিক করার চেষ্টা করে চলেছে। একদিকে মেয়েকে হারিয়ে অন্যদিকে মৌয়ের এমন অবস্থায় শান নিজেও ভেঙে পড়েছে। দুজনের বাবা সব জেনে চলে এসেছে তাদের কাছে। সবাই মিলে মৌকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। এদিকে পুলিশ আর রায়হানের কোনো খোঁজ পায়নি, আর না তাজ পেয়েছে। আহান এয়ারপোর্টের দিকে যাচ্ছে সবাইকে নিয়ে। রায়হানের জন্য কয়েকদিন পিছিয়ে গেছে লন্ডন ফিরতে। তবে আজ চলে যাচ্ছে, কিন্তু তাজ আসেনি তাদের ছাড়তে। আসার আগে আহানের হাত ধরে শুধু বলেছে ধ্রুবকে সারা জীবন এভাবেই আগলে রাখতে। আহান বুঝতে পারছে না তাজের এমন শান্ত আচরণের মানে। আহান চিন্তা করছে তাজ কেন ফিরে চাইল না ধ্রুবকে। আহানের হঠাৎ তিতিরের কথা মনে পড়ে গেল। তিতির চিঠিতে লিখে গিয়েছিল তাজ যদি ধ্রুবকে ফিরে চায় তবে ধ্রুবর 18 বছর হলে সে ঠিক করবে তাজের কাছে ফিরে যাবে কিনা। হয়তো তাজকেও এমন কিছুই বলেছে ডাক্তার রীতে। কিন্তু তিতির তো ভেবেছিল তাজ বিয়ে করে নিজের জীবনে সুখী আছে, তাই ধ্রুবকে ফিরিয়ে দিতে চায়নি। ভেবেছিল ধ্রুবর থাকা না থাকায় তাজের খুব একটা অসুবিধা হবে না। সেসব তো ঠিক নয়। তাজ ভালো নেই সেটা আহান নিজের চোখের সামনে দেখেছে। আহান তাকালো ধ্রুবর দিকে। সে আহানের কোলে বসে বাইরেটা কৌতূহলী চোখে দেখছে। আসার সময় তাজের জন্য কান্নাও করছিল। কয়েকদিনে তাজের প্রতি ধ্রুবর একটা মায়া তৈরি হয়েছে আহান বুঝতে পারছে। তাজকে ফেলে আসতেই চাইছিল না, হয়তো এটাই রক্তের টান। তাজ ধ্রুবকে কোল থেকে নামিয়ে তিতিরের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, আর বের হয়নি। আহান কিছু চিন্তা করে ব্যস্ত গলায় বলল, ড্রাইভার গাড়ি ঘুরিয়ে খান ভিলায় চলুন। আহানের কথায় সবাই খানিকটা অবাক হল। আধ ঘন্টার মধ্যে তাদের ফ্লাইট, আর আহান এখন ফিরে যাওয়ার কথা বলছে। ন্যান্সি বলল, কি হলো মাইসান? আহান চিন্তিত গলায় বলল, আমার কিছু একটা গন্ডগোল লাগছে। এখনই খান ভিলায় না পৌঁছালে বিপদ হয়ে যাবে। তিতিরের রুমে বসে আছে তাজ। এক হাতে তিতিরের একটা ওড়না আর অন্য হাতে পিস্তল। তিতির হুট করে চলে যাওয়ায় তার সব জিনিস এই রুমেই থেকে গিয়েছিল। 8 মাস পরে তাজ দেশে ফিরে এক রাতে তিতিরের রুমে গিয়েছিল অজানা কারণে। রুমে ঢুকতেই ভ্যাপসা গন্ধ আর ধুলো নাকে এসে লাগে। নিজের হাতেই রুমটা পরিষ্কার করেছিল, আর তারপর থেকে নিজেই এই রুমটা পরিষ্কার করে। তিতির হয়তো তাড়াহুড়ায় চেঞ্জ করা জামা ভুলে বেডে রেখে গিয়েছিল। তাজ সেটা বেডেই পড়ে থাকতে দেখে ধুলোয় মাখামাখি হয়ে। জিনিসগুলো আগের মতোই রেখেছে তাজ। মনটা বড্ড বেশি অস্থির হয়ে উঠলে এই রুমেই দরজা বন্ধ করে বসে থাকে আগে থেকেই, তাই আজ ইরিনাও মাথা ঘামায়নি বিষয়টা নিয়ে। ইকবাল আর ইরিনা ধ্রুবকে রাখার কথা বলতে চেয়েছিল আহানকে, কিন্তু তাজের কঠোর নিষেধাজ্ঞায় আগানোর সাহস পায়নি। তিতিরের ওড়না হাতে পেঁচিয়ে পিস্তলে গুলি লোড করতে লাগলো তাজ, আর মাত্র কয়েকটা মিনিট তারপর তো ধ্রুবকে নিয়ে আকাশে উড়ে যাবে ফ্লাইট, আর হয়তো তাজের প্রাণও তখনই মুক্তি পাবে দেহ থেকে। গাড়ি থামতেই ধ্রুবকে নিয়ে দৌড়ে ভেতরের দিকে যেতে লাগলো আহান।
লোড করা হয়ে গেলে পিস্তলের দিকে তাকিয়ে মুচকি হাসল তাজ। আম কামিং মুস্কান, আম কামিং। জীবনটা নিজের কাছেই বোঝা হয়ে গেছে, আর বইতে পারছি না। চোখ বন্ধ করে পিস্তল মাথা লাগাতেই কেউ দরজায় নক করল। তাজের কানে ভেসে এলো ধ্রুবর গলা, বাবা। তাজ ভাবল হয়তো সে ভুল শুনেছে। পরক্ষণে আবারও ধ্রুবর গলা শোনা গেল, বাবা দরজা খোলো না কেন? তাজ উঠে ছুটে গিয়ে দরজা খুলে দিল। দরজার সামনে ছোট্ট ধ্রুবকে দেখে চোখ ভিজে উঠল। জাপটে কোলে তুলে নিয়ে সারা মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিল। আপনার মতো মানুষের থেকে এমনটা আশা করিনি তাজ ভাইয়া। আহানের মলিন আওয়াজ শুনে তার দিকে তাকাল। তাজের হাতে এখনো পিস্তলটা রয়েছে। আহান সেটা তাজের হাত থেকে নিয়ে নিল। প্রথম থেকেই আপনার এমন স্বাভাবিক আচরণই আমার কাছে অস্বাভাবিক লেগেছিল। গাড়িতে বসে পুরোটা বিষয় চিন্তা করলে হঠাৎ একটা জিনিস খেয়াল করেছি মনে হল। আপনি যখন ধ্রুবকে কোল থেকে নামিয়ে তিতিরের রুমের দিকে যাচ্ছিলেন তখন আপনার কোমরে গুজে রাখা পিস্তলের এক অংশ চোখে পড়ে আমার। তখন ব্যাপার গুরুত্ব না দেওয়ায় বুঝতে পারিনি, কিন্তু গাড়িতে বসে সবটা চিন্তা করতেই হিসাব মিলে গেল। এটা আপনি কি করছিলেন? ভাইয়া, আত্মহত্যা মহাপাপ, সেটা কি আপনি ভুলে গিয়েছিলেন? ইহকালের সামান্য কষ্ট থেকে মুক্তি পেতে অনন্তকাল জাহান্নামের আগুনে পোড়ার পথ বেছে নিচ্ছিলেন। সেই অসহনীয় কষ্ট কিভাবে সহ্য করতেন একবার ভেবেছিলেন? সেখান থেকে কোথায় পালাতেন? একবার ধ্রুবর কথা মনে হয়নি আপনার? ছেলেটা জন্মের পর থেকেই মাতৃহারা, এখন আপনি ওকে পুরোপুরি এতিম করে দিচ্ছিলেন। তাজ এবার ডুকরে কেঁদে উঠল। এত কিছু মাথায় আসেনি আহান। শুধু মনে হয়েছে আমার ছেলেটা যদি সব সত্যি জেনে আমাকে ঘৃণা করে। নিজের সন্তানের ঘৃণার দৃষ্টি মনে হতেই আমার কলিজা কেঁপে উঠে আহান। আমি অপেক্ষা করতাম আমার সন্তানের জন্য, কিন্তু সব জেনে সে যদি আমায় ঘৃণা করে, সেটা আমি সহ্য করতে পারব না আহান। মুচকি হাসল আহান। এখনো চিনতে পারলেন না আমার তুতুলকে? তাজ প্রশ্নবোধক চাহনি তাকালো। মানে? ভাইয়া, আমি আপনাকে বলেছিলাম আমার বাবা কতটা জঘন্য অন্যায় করেছিল তুতুলের পরিবারের সাথে। তবু তুতুল বাবার কোনো অন্যায়ের কথা আমাকে বলেনি, কারণ ও চায়নি আমি আমার বাবাকে ঘৃণা করি। মেয়েটা নিজের বাবাকে খুব বেশি ভালোবাসত। ও কখনো চায়নি একজন সন্তানের সামনে তার বাবা ছোট হয়ে যাক। সেখানে তুতুল আপনাকে ভালোবাসে তাজ ভাইয়া। সে কিভাবে চাইবে আপনার সন্তান আপনাকে ঘৃণা করুক? আর আপনাকে ঘৃণা করে আপনাদের সন্তানও নিশ্চয়ই খুব ভালো থাকবে না। কোনো মা চাইবে তার সন্তান খারাপ থাকুক? তাজ এত কিছু ভেবে দেখেনি। তার শুধু মনে হয়েছে ধ্রুব যদি জানে সে তার বাবার হিংস্রতার ফল, তবে তাজ তাকে মুখ দেখাতে পারবে না। এসব চিন্তায় তাজ নিজের হিতাহিত অজ্ঞান হারিয়ে ফেলেছিল। ঠিক ভুল বিচার করতে ভুলে গিয়েছিল। তাজ এক হাতে জড়িয়ে নিল আহানকে। এত বড় পাপ করা থেকে তুমি আজ বাঁচিয়েছ আমায়। তোমার এত ঋণ আমি কিভাবে শোধ করব আহান, ভাই আমার? আহান মুচকি হেসে বলল, ভাইয়া বলে ডেকেছি আপনাকে। ভাইয়ের কাছে ভাইয়ের কিসের ঋণ? তাজ আহানকে ছেড়ে মুখোমুখি দাঁড়াল। কে বলবে রায়হান আর আহান একই মায়ের পেটের দুই ভাই, দুজন সম্পূর্ণ দুই মেরুর মানুষ। রায়হান হয়েছে তার বাবার মতো দূষিত মস্তিষ্কের, আর আহান হয়েছে তার মায়ের মতো। আহান ধ্রুবর গালে হাত রেখে কাপা গলায় বলল, আপনার আমানত আমি আপনাকে ফিরিয়ে দিল ম। বাবাইয়ের 18 বছর হলে সে তার মায়ের ডাক্তার পড়ে না হয় ঠিক করবে আপনার কাছে থাকবে কিনা। এখন বরং আপনার কাছেই থাক। আহান ভেজা চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আছে।
আহানের মনে হচ্ছে নিজের কলিজা ছিঁড়ে অন্য কারো হাতে তুলে দিয়েছে। ধ্রুবর কপালে চুমু খেয়ে কিছু বলতে চাইল ধ্রুবকে, কিন্তু গলা দিয়ে কথা বের হল না। তাজের উদ্দেশ্যে বলল, নিজের কলিজা ছিঁড়ে আপনার হাতে দিয়ে গেলাম। আহান চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তাজ বলল, ভাইয়া বলে ডেকেছ? ভাইয়ার কাছে থেকে যাওয়া যায় না? মা তো পায়নি আমার ছেলেটা, দুই বাবার ভালোবাসা পেয়ে না হয় বড় হোক। আহান ঘুরে তাকাল না। আমি যেখানেই থাকি আমার সব ভালোবাসা থাকবে আমার বাবাইয়ের জন্য। আহান দ্রুত বের হয়ে গেল খান ভিলা থেকে। ন্যান্সি বারবার কিছু বলতে চেয়েও বলতে পারছে না। তাজ আর আহানের কথার মাঝে ইরিনা, ন্যান্সি আর পাখি ছিল নীরব ভূমিকায়। সব শুনেছে তাই কিছু বলতে পারছে না ন্যান্সি। এদিকে পাখি ধ্রুবর জন্য কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলেছে। ধ্রুবকে ছাড়া যে পাখিরও এক মুহূর্ত চলে না। ন্যান্সি দুধের শিশুকে কোলেপিঠে করে এতবর করেছে তারও বুকটা জলে পুড়ে যাচ্ছে। কিন্তু এটা তো মানতেই হবে ধ্রুব তাদের কাছে ছিল আমানত হিসাবে। আহান বাইরের দিকে তাকিয়ে আছে, টপ টপ নোনাজল গড়িয়ে পড়ছে চোখ থেকে। অনেকগুলো বছর পর আবার হারানোর যন্ত্রণায় পড়ছে আহান। জীবনের হিসাবের খাতা খুলে বসেছে সে। প্রথমে তুতুলকে হারালো সেই ছোটবেলায়, তারপর বাবা মা থেকে দূরে চলে যেতে হল, মাকে হারিয়ে ফেলল চিরতরে, ভাই তো থেকেও ছিল না কখনো। আহানের আজ নিজেকে বড্ড একা লাগছে। আহান লুকিং গ্লাসে তাকিয়ে পাখিকে দেখল। এই পুতুলটা ছাড়া জীবনের প্রাপ্তির খাতায় আর কিছু পেল না আহান। চোখ দুটো ঝাপসা হল আবার। ৩৫। ছেলেকে নিজের হাতে রেডি করিয়ে দিচ্ছে তাজ। নিজের মতো ছেলেকেও সাদা পাঞ্জাবি পরিয়ে মাথায় টুপি দিয়ে দিল। আজকাল তাজ প্রায় সবসময় সাদা পরে আর ছেলেকেও পরায়। ছেলের হাত ধরে চলল মসজিদের উদ্দেশ্যে। এখন প্রতিটা সকাল এভাবেই শুরু হয় বাবা ছেলের। মসজিদ থেকে এসে আবারও নিজের সাথে ম্যাচিং করে সাদা আর কালো রঙের কম্বিনেশনে জগিং স্যুট পরিয়েছে ছেলেকে আর পায়ে সাদা কেডস। দেখে মনে হচ্ছে জুনিয়র তাজওয়ার খান তাজ। রেডি করিয়ে ছেলের কপালে আর দুই গালে চুমু খেল তাজ। মাশাআল্লাহ, আমার ছেলেকে একদম প্রিন্স লাগছে। বাবাকে আদর দিবে না বাবার প্রিন্স? ধ্রুব দাঁত বের করে হেসে বলল, দেবে তো। ধ্রুব নিজের ছোট ছোট হাত দুটো তাজের দুই গালে রেখে কপালে আর দুই গালে চুমু খেল। তাজ ছেলেকে কোলে তুলে বলল, আমার সোনা বাবাটা, চলো এবার আমরা জগিংয়ে যাব। ধ্রুব কোলেই লাফিয়ে উঠে বলল, ইয়ে চলো। তাজ ধ্রুবকে নিয়ে বাড়ির সামনে গার্ডেনে এক্সারসাইজ করতে লাগল। ছোট্ট ধ্রুব বাবার সাথে দৌড়াদৌড়ি করছে। ধ্রুবকে পিঠে বসিয়ে পুশ আপ করছে তাজ। এভাবেই ছেলের সাথে সব এক্সারসাইজ করছে তাজ। বারান্দায় দাঁড়িয়ে তাদের দেখছে ইরিনা খান। বাড়িটা এখন আর নীরবতায় ছেয়ে থাকে না এখন। ধ্রুব সবসময় মাতিয়ে রাখে বাড়ি। প্রথম দিকে ধ্রুবকে সামলানো কষ্ট হয়েছিল তাজের। আহান, পাখি আর ন্যান্সির জন্য অনেক কান্না করত। তাজ এক মুহূর্তের জন্য ছেলেকে কাজ ছাড়া করেনি। দেখতে দেখতে মাস পার হয়ে গেছে। ধ্রুব তাজের সাথেই হাসি খুশি থাকে, তাজকে ছাড়া কিছু বুঝে না। তবে আহান, পাখি আর ন্যান্সিকে খোঁজে মাঝে মাঝে। তখন তাজ বলে নিয়ে যাবে তাদের কাছে। ইরিনা চলে গেল ব্রেকফাস্ট বানাতে। ধ্রুবর খাবার ইরিনাকে নিজের হাতে বানাতে হয়। ধ্রুবর খাবার নিয়ে অন্য কারো উপর ভরসা করে না তাজ। এক্সারসাইজ করে রুমে চলে এলো বাবা ছেলে। একসাথে শাওয়ার নিয়ে নিল। তাজ অফিসের জন্য রেডি হয়ে ধ্রুবকেও রেডি করিয়ে দিচ্ছে। স্কুলে ভর্তি করা হয়েছে ধ্রুবকে।
ধ্রুব স্কুলে যেতে খুব আগ্রহী, তার নতুন বন্ধু হয়েছে এখানে। ব্রেকফাস্ট টেবিলে তাজ নিজে খাচ্ছে আর ধ্রুবকেও খাইয়ে দিচ্ছে। ইকবাল খান খাবার রেখে ছেলে আর নাতির দিকে তাকিয়ে আছে। হঠাৎ ধ্রুব বলল, তুমি খাচ্ছ না কেন দাদাভাই? চমকে উঠল ইকবাল খান। ধ্রুব তাকে যতবার দাদাভাই বলে ডাক্তার ইকবাল অনুশোচনার আগুনে পড়ে। তিতিরের কথা মনে পড়ে যায়, কতই না ভুল বুঝেছিল মেয়েটাকে। ইকবাল ভাবে মেয়ের কদর করতে জানে না বলেই হয়তো আল্লাহ তাকে একটা মেয়ে দেননি। ইকবাল দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, খাচ্ছি তো দাদাভাই। তো আজ ধ্রুব সোনা কার সাথে স্কুলে যাবে, দাদাভাই নাকি দাদুমণি? ধ্রুব মিষ্টি হেসে বলল, দাদুমণির সাথে যাব। তাজ ধ্রুবর মুখ মুছিয়ে দিয়ে বলল, তুমি সোফায় গিয়ে বসো, বাবা এখনই আসছে। তোমাদের ড্রপ করে দিয়ে আমি অফিসে যাব। ধ্রুব মাথা নাড়িয়ে ছুটে সোফায় গিয়ে বসলে তাজ সেদিকে তাকিয়ে মুচকি হাসল। ছেলেটা এত বাধ্য, ভাবলে অবাক হয় তাজ। আগামীকাল ধ্রুবকে নিয়ে লন্ডন যাচ্ছি আমি। ইকবাল আর ইরিনা তাকালো তাজের দিকে, হঠাৎ লন্ডন কেন? আহান আর পাখিকে ফিরিয়ে আনতে। ওরা ধ্রুবকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে 5টা বছর। ধ্রুবকে ছেড়ে ওদের কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আমি চাই ওরা আমাদের সাথেই থাকুক, ধ্রুবর সাথেই থাকুক। আহান তো এখানে থাকতে জানি হয়নি সেদিন। আহান খুব আত্মসম্মান সম্পূর্ণ মানুষ। সে আমাদের বাড়িতে এভাবে থাকতে রাজি হবে না মা। ইকবাল চিন্তুত গলায় বলল, তাহলে? আমাদের বাড়ির সামনের বাড়ি শান্তিনীর বিক্রি হবে। সেটা কেনার জন্য আমি অ্যাডভান্স করে দিয়েছি। আহান আমাদের বাড়িতে না থাকুক, সামনের বাড়িটা কিনে সেখানে থাকবে। আগামীকাল গিয়ে আহানকে সবটা বুঝিয়ে বলে সাথে করেই নিয়ে আসব। ইকবার খাবার নাড়াচাড়া করে বলল, যদি না আসে? বাবা আহান ধ্রুবকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে। ধ্রুবকে কাছে পেতে সে অবশ্যই আসবে। 36। ধ্রুবর একটা টেডিবিয়ার বুকে জড়িয়ে শুয়ে আছে পাখি। তার মাথার কাছে বসে আছে আহান। তিতির চলে যাওয়ার পর পাখির পাগলামি যেমন বেড়েছিল, ধ্রুবকে রেখে আসার পর আবার পাখি তেমন হয়ে গেছে। আহানের নিজেকে অসহায় লাগে আজকাল। সে কোনো মুখে তাজের কাছে ধ্রুবকে ফেরত চাইবে। সে তো নিজের ইচ্ছেতে ধ্রুবকে ফিরিয়ে দিয়েছে। ধ্রুবকে ছাড়া আহানের নিজেরও তো অনেক কষ্ট হয়, কিন্তু তার কষ্ট দেখার মতো কেউ কি আছে? আহান একবার ভাবছে বাংলাদেশে ফিরে যাবে। তাজের বাড়িতে থাকা সম্ভব নয় তার পক্ষে, কিন্তু আশেপাশে থেকে ধ্রুবকে তো দেখতে পারবে যখন ইচ্ছে তখন। এই বাসাতে ধ্রুবকে ছাড়া দম বন্ধ হয়ে আসে সবার। ন্যান্সিও কেমন চুপচাপ নিজের কাজ করে, প্রয়োজন ছাড়া কথা বলে না। আহান কি করবে ভেবে পাচ্ছে না। মাঝে একদিন কেটে গেল, পাখি এখন কিছুটা সুস্থ। আহান সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে পাখিকেও ফ্রেশ করিয়ে দিল। ওয়াশরুমে ধ্রুবর ছোট্ট ব্রাশটা দেখে বুকের ভেতরে জ্বালাপোড়া বাড়ল আহানের। পাখিকে বেডে বসিয়ে খাইয়ে দিতে লাগলো আহান আর ভাবতে লাগলো ধ্রুবর কথা। কেমন আছে ছেলেটা? ফোনেও কথা বলার সাহস হয় না আহানের। ছেলেটাকে দেখে বা তার আওয়াজ শুনে নিজেকে সামলাতে পারবে কিনা বুঝতে পারে না। তাই কল করতে গেলেও ফোনটা রেখে দেয় আর তাজ দিল ও ধরে না। আহান দীর্ঘ শ্বাস ছেড়ে পানির গ্লাস টেবিল থেকে নিতে যাবে তার আগেই কেউ আহানের চোখ চেপে ধরে। পাখি চোখ বন্ধ করে আছে তাই সেও দেখতে পায়নি। আহানের এই কোমল স্পর্শ খুব ভালো করে চেনা। আহান নিজের চোখের উপর রাখা ছোট ছোট হাতের উপর নিজের কাপা হাতটা রাখল আলতো করে। কাপা গলায় বলল, বাবাই। বাবাই শব্দটা কানে যেতেই পাখি ফট করে চোখ খুলল।
ধ্রুবকে দেখে চেঁচিয়ে উঠল, ধ্রুব। ধ্রুব আহানের চোখ ছেড়ে একটু সরে দাঁড়িয়ে খিলখিলিয়ে হাসতে লাগল। দরজা দিয়ে প্রবেশ করল তাজ আর ন্যান্সি। ন্যান্সির চোখ দুটো ভেজা। সকালবেলা গোমরা মুখে ব্রেকফাস্ট করছিল সে। ধ্রুব নেই আর পাখি অসুস্থ, বাসাটা তার কাছে মরা বাড়ি মনে হচ্ছিল। তখনই কলিং বেল বেজে উঠলে বিরক্তি নিয়ে দরজা খোলে দেখে ধ্রুব দাঁড়িয়ে আছে মিষ্টি হেসে আর তার পেছনে তাজ। ন্যান্সি চিৎকার করতে গেলে তাজ আর ধ্রুব নিজেদের ঠোঁটে আঙ্গুল রেখে চুপ থাকতে ইশারা করে। এদিকে আহান অন্যমনস্ক থাকায় কলিং বেলের আওয়াজ খেয়ালই করেনি। আহান হাতের প্লেটটা রেখে ধ্রুবকে ছু মেরে কোলে তুলে নিল। বুকের সাথে মিশিয়ে চোখ বন্ধ করে নিল আর তার বন্ধ চোখের কোণে জমা হল আনন্দ অশ্রু। গুটি গুটি পায়ে ধ্রুবর রুমে প্রবেশ করল তারা। ধ্রুব বিরক্ত গলায় বলে উঠল, তুই এখানে কি করছিস? ধ্রুব ভাইয়া, তুমি এমন কেন বলো তো? আমি তোমার এত খেয়াল রাখি, তবু তুমি আমাকে দেখতেই পারো না। দেখলেই কেমন ধমকে উঠো। ধ্রুব কপাল কুঁচকে বলল, দেখ তারা, একদম জ্বালাবি না আমাকে। দেখছিস প্যাকিং করছি, তবু বিরক্ত করছিস। তারা ধ্রুবর হাত থেকে টি শার্ট কেড়ে নিয়ে বলল, আমাকে দাও, আমি গুছিয়ে দিচ্ছি। ধ্রুব কোমরে হাত রেখে ভ্রু কুঁচকে তাকালো হাঁটুর নিচ পর্যন্ত ফ্রক পরা বছর 10-এর তারার দিকে। তুই নিজের চুল বাঁধতে পারিস না আর তুই আমার ব্যাগ প্যাকিং করে দিবি? তারা দাঁত বের করে হেসে বলল, আমি নিজের কাজ নিজে করতে না পারলেও তোমার কাজ খুব ভালো করেই করতে পারি। তারার হাসি দেখে ধ্রুব নিজেও মুচকি হাসল। তাহিয়া চৌধুরী তারা, পাখি আর আহানের একমাত্র মেয়ে। একটা 4 বছরের ছেলেও আছে তাদের, তার নাম প্রান্তিক চৌধুরী। সেদিন তাজ আহানকে সাথে করে বাংলাদেশ নিয়ে এসেছে, তখন থেকে সামনের বাড়িটাতে আহান থাকে সবাইকে নিয়ে। পাখি এখন কিছুটা সুস্থ হয়েছে। পাখি একদিন ছোট একটা অ্যাক্সিডেন্ট করে। তখন মাথায় আঘাত পেলে আহান তাকে চিকিৎসা করার সময় জানতে পারে পাখি জন্মগতভাবে বুদ্ধি প্রতিবন্ধী নয়। জন্মের পর তার মাথায় আঘাত লেগেছিল, হয়তো সেই রাতে কোনোভাবে লেগেছিল। আহান নিজের সবটা দিয়ে পাখির চিকিৎসা করেছে। পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব নয়, তবে অনেকটা সুস্থ হয়েছে পাখি। তিতির প্রেগন্যান্ট থাকাকালীন বলতো তার ছেলে হলে নাম রাখবে তাহিয়ান খান ধ্রুব আর মেয়ে হলে নাম রাখবে তাহিয়া খান তারা। আহান সেই নামটা রেখেছে নিজের মেয়ের। বয়স কেবল 10 বছর তারার, কিন্তু কথায় মনে হয় পাকা বুড়ি একটা। তারা আর প্রান্তিক দুজনেই সম্পূর্ণ সুস্থ। দেখতে একদম জীবন্ত পুতুলের মতো দুজনই। তারা সারাদিন ধ্রুবর পিছনে আঠার মতো লেগে থাকে, তাই ধ্রুব ওকে ধমকের উপর রাখে। 2 দিন পর ধ্রুবর 18 বছর পূরণ হবে, তাই সবাই সিলেট যাবে। ধ্রুবর আজই এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে আর এসেই ব্যাগ প্যাকিং শুরু করে দিয়েছে সে। ধ্রুব অনেক বেশি এক্সাইটেড এবারের জন্মদিন নিয়ে। একে তো পরীক্ষা শেষ, ইচ্ছেমতো মজা করবে আর এবার তার মায়ের রেখে যাওয়া গিফট পাবে সে। সেটা নিয়ে ধ্রুব খুব বেশি এক্সাইটেড। তারা এলোমেলো করে ব্যাগ প্যাক করে দিয়ে ধ্রুবর দিকে তাকালো, দেখছো আমি করতে পারি কিনা? ধ্রুব নিজের ব্যাগের দিকে তাকিয়ে বলল, প্যাকিং ভালোই করেছিস, কিন্তু আমার আয়রন করা শার্টের একটার আয়রনও আর আস্ত নেই। তুই নিজের ব্যাগ প্যাক করেছিস? এবার কিন্তু আমরা অনেকদিন সিলেটে থাকব। তারা মাথা চুলকে বলল, আমার ব্যাগ তো গ্র্যানি প্যাক করে দিয়েছে মনে হয়। ধ্রুব ভ্রু কুঁচকে তাকালো তারার দিকে আর তারা দাঁত বের করে হাসল। ধ্রুব বলল, মাম্মাম আর প্রান্তিক কোথায়? আমি তো মা আর প্রান্তিকের সাথে লুকোচুরি খেলতে এখানে এসে লুকিয়েছি। ধ্রুব নিজের পোশাক নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল, এখন আমার রুম থেকে যা তুই। আমি ফ্রেশ হয়ে ঘুমাবো।
তারা মাথা চুলকে বলল, দাদুমণি তো আমাকে পাঠিয়েছিল তোমাকে খাবার খেতে ডাক্তার জন্য। ধ্রুব থেমে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলল, যেটা করতে এসেছিলি সেটা না করে বাজে বকবক করলি এতক্ষণ। যা এখন গিয়ে দাদুমণিকে বল আমি বন্ধুদের সাথে বাইরে খেয়ে এসেছি। এখন ফ্রেশ হয়ে ঘুমাবো, আমাকে যেন কেউ বিরক্ত না করে। কথা শেষ করে ধ্রুব ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তারা সেদিকে তাকিয়ে ভেঙচি কাটল। ধ্রুব ওয়াশরুমের দরজা আটকে ভেতর থেকে চেঁচিয়ে বলল, বলেছিলাম না ভেঙচি কাটলে আমি তোর ঠোঁট কেটে দিব। থতমত খেয়ে গেল তারা আর মনে মনে ভাবল, ধ্রুব ভাইয়ার মনে হয় পেছনেও দুটো চোখ আছে। না হলে দেখল কিভাবে আমি ভেঙচি কেটেছি। তারা চিন্তায় পড়ে গেল ধ্রুব কিভাবে দেখল ও ভেঙচি কেটেছে। গাধা মেয়েটা বুঝতে পারেনি দরজা বন্ধ করার আগে ওয়াশরুমের আয়নায় তারাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রশ্নটা মাথায় নিয়ে তারা বের হয়ে গেল ধ্রুব রুম থেকে। ধ্রুব ঝর্ণার নিচে দাঁড়িয়ে তারার কথা ভেবে মুচকি হাসল। মেয়েটাকে ধমকের উপর রাখলেও তার বোকা বোকা কথা আর এলোমেলো কাজ ধ্রুবর খুব ভালো লাগে। তার পেছনে পেছনে ঘুরে বলে বকা দিল ও, ধ্রুবও মনে মনে চায় তারা তার সাথেই থাকুক। লম্বা চওড়া দেহ, সদ্য গোঁফ দাড়ির রেখা দেখা দিয়েছে চেহারায়, মুখের কিশোর ছাপটা কাটতে শুরু করেছে ধ্রুবর। এই বয়সটা খুব আবেগের বয়স, এই বয়সে কেবল নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণের প্রবণতা তৈরি হয়। সেই সময়ে ধ্রুবর জন্য হয়তো কঠিন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে না। কিন্তু তার জন্য তো তেমন কিছুই অপেক্ষা করছে। ৩৭। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে তাজ। হঠাৎ মনে হল কপালে শীতল হাতের স্পর্শ পেল। মাথার দু একটা পাকা চুল জানান দিচ্ছে বয়স বাড়ছে। দেখতে দেখতে বেলা যে কম হল না। ইকবাল খান গত হয়েছেন তাও ২ বছর হতে চলল। সময় কি কারো জন্য অপেক্ষা করে? তাজ পিটপিট করে তাকিয়ে দেখল হাসোজ্জ্বল এক রমণীর মুখ। আজও গায়ে জড়ানো ধবধবে সাদা শাড়ি। ঠোঁটের কোণে হাসিটা তাজের বুকে কম্পন ধরাল। রমণী মুচকি হেসে বলল, মাথা ধরেছে? তাজ রমণীর হাতটা নিজের কপালে চেপে ধরল, তুমি হাত বুলিয়ে দাও তাহলে ভালো লাগবে। তাজের কথার অবাধ্য হল না সেই রমণী। আলতো করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তাজের। তাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রমণীর দিকে। সেটা খেয়াল করে রমণী বলল, কি দেখেন? তাজ মুচকি হেসে বলল, দেখছি তোমার মুখে বয়সের ছাপ পড়ে না কেন? তোমার চুলে পাক ধরে না কেন? খিলখিলিয়ে হেসে উঠল রমণী, আমার যে বয়সই বাড়ে না জনাব। আমার বয়স তো একটা সংখ্যাতেই আটকে আছে। তাহলে বয়সের ছাপ কিভাবে পড়বে? তাজ মুগ্ধ চোখে দেখছে সে হাসি, তোমার মুস্কান নামটা সার্থক। মুস্কান মুচকি হেসে তাজের কপালে নিজের শীতল ঠোঁট ছুঁয়ে দিল। আবেশে চোখ বন্ধ করে নিল তাজ। মে আই কাম ইন স্যার? সবুজের গলা শুনে চোখ মেলে তাকালো তাজ। আশেপাশে তাকিয়ে খুঁজল মুস্কানকে। কই কেউ তো নেই এখানে। তাজ মুচকি হেসে বলল, আবার পালিয়েছে। সবুজকে আসার অনুমতি দিয়ে কাজে মন দিল তাজ। মুস্কানের বিচরণ তার একাকিত্বে। তাজ জানে না মুস্কান তার ভ্রম, হ্যালুসিনেশন নাকি অন্য কিছু আর জানতেও চায় না। সে ভালো আছে এভাবেই। যখনই সে একা থাকে দেখতে পায় মুস্কানকে, তার গন্ধ, তার স্পর্শ অনুভব করতে পারে। নিজের মনের কথা শেয়ার করে তার সাথে। কত দুষ্টুমি, মান অভিমান চলে তাদের। তবে সেটা একান্ত তাজের মধ্যে সীমাবদ্ধ। কাউকে বললে হয়তো তাজকে পাগল বলবে, কি দরকার বলার? তাজ তো বেশ আছে নিজের স্ত্রী সন্তান নিয়ে।
ধ্রুবকে কোলে নিয়ে যখন ঘুম পাড়িয়ে দিত, আলতো করে কাঁধে মাথা রাখত মুস্কান। এভাবেই কাটছে তাজের দিনের পর দিন, মাসের পর মাস আর বছরের পর বছর। তবে কারো উপস্থিতি অনুভব করলেই কোথায় পালিয়ে যায় মুস্কান। আগে তাজের কষ্ট হতো, তবে এখন মুস্কান এভাবে পালিয়ে গেলে সে মুচকি হাসে। স্যার সিলেট যাবেন কখন? তাজ ফাইলে মুখ গুজেই বলল, আগামীকাল সকালের ট্রেনে। ধ্রুব এবার ট্রেনে যাবে বায়না ধরেছে। সবুজ মুচকি হাসল তাজের কথায় আর পুনরায় বলল, বাসায় যাবেন কখন? বিকেলেই যেতে হবে। ধ্রুবর সাথে আবার ক্রিকেট খেলতে হবে গিয়ে। সবুজ ঘড়ি দেখে বলল, স্যার 4টার বেশি তো বাজে, আর কখন যাবেন? সবুজের কথা শুনে তাজ নিজের ঘড়ি দেখল, ও শিট, লেট হয়ে গেল মনে হয়। ছেলেটা গাল ফুলিয়ে বসে থাকবে। বুঝলে সবুজ, আমি বুঝি না আমার ছেলেটা এমন মেয়েদের মতো গাল ফুলানোর অভ্যাস কোথায় পেল। সবুজ হেসে বলল, আসলে স্যার, যে মেয়েরা বাবার বেশি আদর পায় তাদের এমন গাল ফুলানোর অভ্যাস হয়। ছোট স্যার তো আপনার অতিরিক্ত ভালোবাসা পায়, তাই এমন গাল ফুলায়। সবুজের কথা শুনে তাজ মুচকি হাসল, শুধু কিছু বলল না। তাজ সত্যি অতিরিক্ত আদরে বড় করেছে ধ্রুবকে। কোটি টাকা লস দিয়েও ছেলের অনেক ইচ্ছে পূরণ করেছে। এমন অনেক দিন গেছে গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে ছেলের এক ফোনে ছুটে গেছে তার স্কুলে। অনেকবার ধ্রুব মিথ্যা বলে তাজকে স্কুলে নিয়ে গেছে গুরুত্বপূর্ণ মিটিং থাকা সত্ত্বেও। শুধু বন্ধুদের দেখাতে তার বাবা তাকে কতটা ভালোবাসে। তবু তাজ একটা ধমক পর্যন্ত দেয়নি ধ্রুবকে, সেটা এখন পর্যন্ত কোনোদিন দেয়নি। ধ্রুব কোনো ভুল করলে তাজ কৌশলে সেটা বুঝায়, রেগে নয়। তাই তো সবার এত ভালোবাসা পেয়েও বকে যায়নি ছেলেটা। ধ্রুবর যখন 16 বছর তখন একদিন সিগারেট মুখে দিয়েছিল বন্ধুদের পাল্লায় পড়ে। সেটা তাজের কানে আসতে 2 সেকেন্ড সময় লাগেনি, কারণ ধ্রুবর আশেপাশে ছায়ার মতো বেশ কয়েকজন গার্ড থাকে সব সময়। তবে সেই ব্যাপারে ধ্রুব কিছু জানে না। সিগারেট নিয়ে তাজ ধ্রুবকে কিছুই বলেনি। তবে আহান একদিন ধ্রুবকে তার পছন্দের জায়গায় নিয়ে যায়। ধ্রুবর মনটা তখন খুব ভালো, আহান তাকে বলে কতটা কষ্ট করে তিতির তাকে জন্ম দিয়েছে। নিজের জীবনের বিনিময়ে ধ্রুবকে বাঁচিয়েছে। এই জীবনটা নষ্ট করা মানে তিতিরকে কষ্ট দেওয়া। আহান এমনভাবে সব বুঝিয়ে বলেছে ধ্রুবকে, সে কেঁদে কেটে ওয়াদা করেছে এই জীবনে সে কখনো খারাপ পথে পা রাখবে না। এভাবেই তাজ আর আহান আগলে রেখেছে ধ্রুবকে। তাজ দ্রুত বাসায় চলে গিয়ে সোজা ধ্রুবর রুমে গেল। গিয়ে দেখে ধ্রুব ঘুমিয়ে আছে। ঘুমন্ত ছেলের কপালে চুমু খেল তাজ। দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, জানি না তোমার মায়ের ডাক্তারই আমাদের সম্পর্কটার মোড় কোন দিকে নিবে। তবে তোমার সিদ্ধান্ত যাই হোক আমি মেনে নিব। ধ্রুব ঘুমের ঘোরে ধ্রুবর কোমর জড়িয়ে ধরে কোলে মাথা রেখে ঘুম জড়ানো গলায় বলল, বাবা তুমি আজও লেট করেছ। তাজ ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, লেট কোথায় করলাম, তুমি তো এখনো ঘুমাচ্ছ। ধ্রুব পিটপিট করে তাকালো তাজের দিকে, তুমি আসছিলে না দেখেই তো আমি ঘুমোচ্ছিলাম। তাজ ধ্রুবর চুল এলোমেলো করে দিয়ে বলল, ঠিক আছে আমি সরি। তুমি এখন ফ্রেশ হয়ে ব্যাট বল নিয়ে গার্ডেনে যাও, আমিও ফ্রেশ হয়ে আসছি। ধ্রুব উঠে ঢুলতে ঢুলতে চলে গেল ওয়াশরুমে আর তাজও উঠে নিজের রুমে গেল। তাজের বিকেলটা সবসময় তার ছেলের নামে। ফ্রেশ হয়েই দুজন গার্ডেনে চলে গেল খেলতে। ধ্রুবর খেলার জন্য বাড়ির একপাশে বাগানকে মাঠে পরিণত করেছে তাজ। বিকেল হলেই বাড়ির সব গার্ডসহ খেলাধুলা করে বাবা ছেলে। মাঝে মাঝেই তাদের সাথে যুক্ত হয় আহান। 38
জ্ঞান হওয়ার পর থেকে রাহি যাকে নিজের বাবা বলে জেনে এসেছে সে রাহির নিজের বাবা নয়। এই সত্যিটা জানার পর রাহির কি রিয়াকশন দেওয়া উচিত সে বুঝতে পারছে না। কতই বা বয়স তার, এই তো মাস কয়েক আগে 15 বছরে পা রেখেছে। ছোট্ট মনে এত বড় ধাক্কা সামলাতে পারছে না। আবার সামনে শুয়ে থাকা মুমূর্ষু রোগীর কথা অবিশ্বাস করতেও পারছে না। মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কেউ নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না। রাহির সামনে হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে রকি নামের লোকটা, যার ভাষ্যমতে সেই রাহিকে কিডন্যাপ করে রায়হানের হাতে তুলে দিয়েছিল। লম্বা শ্বাস টেনে রকি বলল, আমি মিথ্যা বলছি না রাহি। তোমার নাম রাহি চৌধুরী নয়, তোমার আসল নাম শাইনি আহমেদ। রকি প্রথম থেকে সব খুলে বলল শাইনিকে। শাইনির চোখ টলটল করছে নোনাজলে। জ্ঞান হওয়ার পর থেকে তার চোখে কখনো পানি আসতে দেয়নি বাবা নামক লোকটা, আর আজ তার জন্যই শাইনি কাঁদছে। সব বলে দীর্ঘ শ্বাস ছাড়ল রকি, জীবনে অনেক পাপ করেছি আমি, তার শাস্তিও পেয়েছি, পরিবার হারিয়ে এখন নিজের জীবনটাও শেষ হতে চলেছে। তাই মৃত্যুর আগে তোমাকে সত্যিটা জানালাম, যদি পাপের বোঝাটা একটু কমে। তবে একটা কথা সত্যি বলছি রাহিমা, রায়হান চৌধুরী জীবনে অনেক পাপ করেছে কিন্তু তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। হয়তো নিজের সন্তানকেও এতটা ভালোবাসত না। শাইনি আর বসে থাকতে পারল না। টলমল পায়ে বের হয়ে গেল কেবিন থেকে। 15 বছরের জীবনে অনেক বড় ধাক্কা খেয়েছে আজ সে। বুঝে উঠতে পারছে না তার এখন কি করা উচিত। সবার ডিনার শেষে টেবিল গুছিয়ে নিচ্ছে মৌ। দোতলায় দাঁড়িয়ে মৌয়ের দিকে তাকিয়ে আছে শান। মৌ আর স্বাভাবিক হয়নি। অনেক খোঁজেও শাইনিকে না পেয়ে মৌ দিন দিন আরও অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। শান বাধ্য হয়ে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, আগের বাসা চেঞ্জ করে, এতে একটু স্বাভাবিক হলেও পুরোপুরি হয়নি। ডক্টর শানকে পরামর্শ দেয় আরেকটা বাচ্চা নেওয়ার। তারপর তাদের কোল আলো করে আবার আসে এক পুত্র সন্তান মাহিম আহমেদ। মৌ আরও একটু স্বাভাবিক হয়, নিজের সন্তান, সংসার, হসপিটাল সব আবার সামলাতে শুরু করে। তবে হয়ে যায় এক যন্ত্রমানবী। হয়তো এভাবেই কাটবে তার বাকি জীবন। সন্তান হারানোর ক্ষত যে শুকাবার নয়। শান দীর্ঘ শ্বাস ছেড়ে ছেলের রুমে গেল। মাহিম ঘুমিয়ে পড়েছে। শান তার গায়ে কাঁথা টেনে দিয়ে কপালে চুমু খেয়ে বের হয়ে গেল তার রুম থেকে। তার যাওয়ার কিছুক্ষণ পর এলো মৌ। কিছু সময় তাকিয়ে থাকল ছেলের দিকে। ছেলেটার মুখ দেখলে বুকটা খা খা করে মৌয়ের। ছেলের মুখের আদুল মেয়েটার মতোই হয়েছে। ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিঃশব্দে কাঁদতে লাগল মৌ। এখন আর তাজের কথা ভেবে কষ্ট পাওয়ার সময় হয় না মৌয়ের। মেয়ের কথা ভেবে কেঁদেই দিন কাটে তার। অনেকটা সময় ছেলের কাছে থেকে নিজের রুমে গেল মৌ। শান বেডে বসে একটা রোগীর ফাইল দেখছে, আগামীকাল তার অপারেশন। মৌ ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আছড়ে নিচ্ছে। শান ফাইল রেখে মৌয়ের দিকে তাকালো, এবার কি স্বাভাবিক হওয়া যায় না মৌ? মৌ শান্ত চোখে তাকালো শানের দিকে, আপনার কাছে স্বাভাবিক হওয়া মানে আমার মেয়েটাকে ভুলে যাওয়া। যার মুখে প্রথম মা ডাক্তার শুনেছি তাকে কিভাবে ভুলে যাব শান? আপনি ভুলতে পেরেছেন সেই আধো আধো বুলির বাবা ডাক্তার? চোখ ঝাপসা হল শানের। হ্যাঁ, সেও পারেনি সেই ডাক্তার ভুলতে, কোনোদিন পারবেও না। এখনো ঘুমালে মনে হয় কেউ তুলতুলে হাতে তার গাল স্পর্শ করবে আর সে মুচকি হেসে সেই হাতে শখানেক চুমু খাবে। সে ঘুমায় ঠিকই কিন্তু গালে আর সেই তুলতুলে স্পর্শ পায় না। চোখ মুছল মৌ, যা নিজে পারছেন না তা আমাকে করতে বলছেন? শানের উত্তরের অপেক্ষা না করে মৌ বেকনিতে চলে গেল।
শান চোখ বন্ধ করে বালিশে মাথা এলিয়ে দিল। তার চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল বালিশে। আজ আর দুজনের কারো ঘুমানো হবে না বোধ হয়। ৩৯। সারাদিনের ব্যস্ততা শেষে বাসায় ফিরেছে সবাই। দুপুরে অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিয়েছে ধ্রুব নিজ হাতে। এই কাজটা করতে তার অসম্ভব ভালো লাগে। এমনিতেও সবসময় চেষ্টা করে মানুষকে সাহায্য করার। ধ্রুবর জন্মদিনে কেক কাটা হয় না কিংবা কোনো পার্টি করাও হয় না। জন্মদিনের সকাল শুরু হয় দাদুমণি আর গ্র্যানির হাতে পায়েস খেয়ে। দুপুরে শাহজালাল মাজারের সামনে অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে, সবাই সেখানেই দুপুরের খাবার খেয়ে নেয়। ধ্রুবর প্রত্যেকটা জন্মদিন কাটে সিলেটে। আজও সবাই মাজারে গিয়েছিল, ফিরে এসে যে যার রুমে চলে গেল রেস্ট নিতে। আহান গেল নিজের রুমে। আলমারি খুলে সযত্নে আগলে রাখা ডাক্তার রিটা বের করল। ডাক্তার রিতে আলতো করে হাত বুলিয়ে চশমা খুলে নিজের চোখ মুছে নিল। ধ্রুবর রুমের দিকে পা বাড়াল। দরজায় নক করল, বাবাই আসব? ধ্রুব বেডে শুয়ে ফোনে বন্ধুদের সাথে কথা বলছিল। দরজার দিকে তাকিয়ে আহানকে দেখে ফোন রেখে উঠে বসল। ব্যস্ত গলায় বলল, পাপা তুমি আমার রুমে আসতে অনুমতি নিচ্ছ কেন? আহান মুচকি হেসে রুমে প্রবেশ করে ধ্রুবর পাশে বসে মাথায় হাত রাখল। আমার বাবাই তো এখন আর ছোট্টটি নেই। সে বড় হয়েছে, তাই তার রুমে আসতে এখন অনুমতি নিতে হয়। আহানের কথা শুনে ধ্রুব মাথা নিচু করে লাজুক হাসল। আমি তোমার আর বাবার কাছে সবসময় ছোট ধ্রুবই থাকতে চাই পাপা। আহান ধ্রুবর কথা শুনে তার কপালে চুমু খেল। তুমি সবসময় আমার কাছে সেই ধ্রুবই থাকবে, যে ধ্রুবকে শুভ্র তোয়ালে মোড়ানো অবস্থায় তুতুলের বুক থেকে নিজের বুকে তুলে নিয়েছিলাম। চোখ ঝাপসা হল আহানের সাথে ধ্রুবরও। আহানের নিজের 2 সন্তান আছে এখন, তবু ধ্রুবর জায়গা তার জীবনে সম্পূর্ণ আলাদা। ধ্রুবকে যতটা ভালোবাসে নিজের সন্তানদের ততটা ভালোবাসতে পেরেছে কিনা জানে না আহান। আহান ডাক্তার রিটা এগিয়ে দিল ধ্রুবর দিকে, তোমার জন্মদিনের উপহার। ডাক্তার রিটা দেখে খুশিতে চকচক করে উঠল ধ্রুবর চোখমুখ। ধ্রুব কাপা হাতে ডাক্তার রিটা নিল। আহান ডাক্তার রি দিয়ে ধ্রুবর গালে হাতে রেখে আদর করে বের হয়ে গেল রুম থেকে। ধ্রুব ডাক্তার রি নিয়ে বাড়ি থেকে বের পুকুর পাড়ে চলে গেল। উত্তেজনায় এখনো হাত কাঁপছে ধ্রুবর। প্রত্যেকটা জন্মদিনে সে অনেক অনেক উপহার পেয়েছে সবার থেকে। লক্ষ লক্ষ টাকার সেসব উপহারের চেয়ে আজ হাতে থাকা সামান্য একটা ডাক্তার রি তার কাছে অধিক মূল্যবান মনে হচ্ছে। যেদিন এই ডাক্তার রির কথা শুনেছে সেদিন থেকে এটা হাতে পাওয়ার প্রহর গুনছে সে। এই ডাক্তার রিটাতে তার মায়ের স্পর্শ আছে ভাবতেই শরীর কেঁপে উঠছে তার। সাদা আর সোনালি রঙের ডাক্তার রির উপর ধ্রুবতারা লেখাটায় হাত বুলাল ধ্রুব। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, হয়তো তার মাও এখানে হাতে রেখেছে অসংখ্যবার। ধ্রুব ডাক্তার রিটা বুকে জড়িয়ে লম্বা শ্বাস টেনে নিল। ধ্রুব নিজের অজান্তে পুকুরের সেই একই সিঁড়িতে বসেছে যেখানে অনেকগুলো বছর আগে তাজ বসে পড়েছিল বিষাক্ত ফুলের আসক্তি, আর আজ একই জায়গায় ধ্রুব পড়ছে ধ্রুবতারা। কম্পিত হাতে ধ্রুব ডাক্তার রির প্রথম পাতা উল্টাল। তার চোখে পড়ল সাদা পৃষ্ঠার উপর পেন্সিলে আঁকা এক ছবি। একটা বাচ্চাকে পরম আদরে বুকে জড়িয়ে রেখেছে তার মা। ধ্রুব হাত রাখল সেই ছবিতে। তার মা হয়তো এভাবেই তাকে কোলে তুলে নিতে চেয়েছিল। চোখ ঝাপসা হল ধ্রুবর। ডাক্তার রির পাতায় এক ফোঁটা নোনা জল পড়তেই ধ্রুব নিজের চোখ মুছে নিল। পৃষ্ঠা উল্টে পরের পৃষ্ঠা বের করল। আমি যখন এই ডাক্তার রিটা লিখছি তখন তুমি আমার মধ্যে অবস্থান করা একটা ভ্রূণ, আর তুমি যখন এই ডাক্তার রিটা পড়ছ আমি তখন কেবল সবার স্মৃতি মাত্র।
আমি এখন এটাও জানি না তুমি আমার তাহিয়ান খান ধ্রুব নাকি তাহিয়া খান তারা। তুমি ধ্রুব হও কিংবা তারা, তুমি আমার জীবনের ধ্রুবতারা। ধ্রুবতারা দিক হারানো মানুষকে দিক ঠিক করতে সাহায্য করে। আমি যখন জীবন গোলকধাঁধায় আটকে গেলাম, তুমি আমাকে বাঁচার একটা পথ হয়ে দেখা দিল। তাই তুমি আমার জীবনের ধ্রুবতারা। তোমাকে আজ একটা গল্প বলবো। কখনো তো তোমাকে রাজারানীর গল্প শোনানো হয়নি। জানি এখন তুমি বড় হয়ে গেছো, রাজারানীর গল্প শোনার আগ্রহ নেই। তবু আমি আজকে তোমাকে এক ধোঁকাবাজ রাজকন্যার গল্প শোনাব। এক রাজ্যে অনেক হাসিখুশি এক রাজকন্যা ছিল। বাবা মাকে নিয়ে সে খুব ভালো ছিল। কিন্তু এক রাতে রাক্ষসদের আক্রমণ হল রাজারানী আর রাজকন্যার উপর। রাজারানী মারা গেল আর রাজকন্যা এক রাতের ব্যবধানে এতিম হয়ে গেল। রাজ্য দখল করে নিল রাক্ষসরা। রানী মারা যাওয়ার আগে আরও এক রাজকন্যা দিয়ে গেল বড় রাজকন্যার কাছে। রাজকন্যা নিজেই তখন ছোট, আবার তার কাঁধে এলো ছোট বোনের দায়িত্ব। ধীরে ধীরে সব মানিয়ে বড় হতে থাকল রাজকন্যারা। তাদের আগলে রাখল রাজ্যের বিশ্বস্ত সেনাপতি। কিন্তু একদিন সেনাপতিও মারা গেল। আবার একা হয়ে গেল দুই রাজকন্যা। বড় রাজকন্যা দায়িত্ব নিল ছোট রাজকন্যার। ছোট রাজকন্যা যে অসুস্থ, বড় হয়েও সে ছোট। বড় রাজকন্যা যখন অসহায় তখন এক রাজপুত্রের সাথে দেখা। রাজপুত্র তাদের অন্ধকার জীবন আলোকিত করে দিল। ভালো চলছিল রাজকন্যার জীবন, কিন্তু আবার সেই রাক্ষসদের আগমন হল রাজকন্যাদের জীবনে। ছোট রাজকন্যার জীবন বাঁচাতে বড় রাজকন্যা ধোঁকা দিল রাজপুত্রকে। রাজপুত্রের সবকিছু ধ্বংস করে দিল বড় রাজকন্যা, অপবাদের কালিমা লেপন করে দিল রাজপুত্রের মাথায়। রাজপুত্র ঘৃণা করতে শুরু করল রাজকন্যাকে। কিন্তু রাজকন্যার কিছুই করার ছিল না। এভাবেই চলতে থাকল দিন। রাজপুত্রের ঘৃণা বাড়তে লাগল রাজকন্যার উপর। তখনই আরেক রাজপুত্র ফেরেশতার মতো এলো রাজকন্যাদের জীবনে। তার সাহায্যে রাজকন্যা সবার কাছে রাজপুত্রকে নির্দোষ প্রমাণ করে তার থেকে দূরে চলে গেল ছোট রাজকন্যাকে নিয়ে। রাজপুত্র জানতে পারল না রাজকন্যা তাকে কতটা ভালোবাসে। রাজপুত্র এটাও জানতে পারল না রাজকন্যা একা যায়নি, সাথে নিয়ে গেছে রাজপুত্রের সন্তানকে। রাজপুত্র যে রাজকন্যাকে প্রচণ্ড ঘৃণা করত, তাই রাজকন্যার সাহস হয়নি রাজপুত্রকে তার সন্তানের কথা জানানোর। গল্পের সেই ধোঁকাবাজ রাজকন্যাটাই ছিল তোমার মা, আর তোমার বাবা সেই রাজপুত্র। আচ্ছা, তুমিও কি আমাকে ঘৃণা করবে মিষ্টি বাচ্চা আমার? তুমি জানো, ডক্টর যখন জানালো আমার ভেতরে আরও একটা প্রাণ একটু একটু করে বেড়ে উঠছে, সেই অনুভূতি আমি তোমাকে বুঝাতে পারবো না। আনন্দ, ভয় সব মিলেমিশে এক হয়ে গেছে। এরপর ডক্টর যখন বলল তোমাকে পৃথিবীর আলো দেখাতে গেলে আমার জীবনের ঝুঁকি আছে, তখন আমি দ্বিধায় পড়ে গেলাম। চোখের সামনে কোনো পথ দেখতে পাচ্ছিলাম না। তোমার খালামণিকে তুমি জানো, আমি না থাকলে তাকে কে দেখে রাখবে, আর তোমারই বা কী হবে? আমি চারদিকে কেবল অন্ধকার দেখতে পাচ্ছিলাম। তোমার বাবার চোখে আমার জন্য তখন সীমাহীন ঘৃণা। একবার সিদ্ধান্ত নিলাম তোমাকে আমি পৃথিবীর আলো দেখাব না। এই কথা জানার পর হয়তো তুমি আমাকে ঘৃণা করবে। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে সোনা। কিন্তু সেদিন আর কোনো পথ খোলা পায়নি সে। তোমাকে হারিয়ে ফেলার ভয় যখন আমি ডুকরে কাঁদছি, তখন ফেরেশতার মতো হাজির হলো আহান। তাকে বোধহয় তুমি পাপা বলে চিনো। সে তো বলতো তোমাকে সে পাপা ডাক্তারতে শেখাবে। তোমার পাপা আলাদিনের জিনির মতো আমার সব সমস্যার সমাধান হয়ে এসেছিল। তোমার মাম্মামকে দেখে রাখার চিন্তা আমার আর ছিল না, তাই সিদ্ধান্ত নিলাম তুমি পৃথিবীর আলো দেখবে।
এতটুকু পরে ধ্রুব ডাক্তার রি বন্ধ করে নিজের চোখ মুছল। দাদুমণির কাছে অনেকটা শুনেছে সে, তবু মায়ের ডাক্তার রি পড়ে প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। না, সে নিজের মাকে ঘৃণা করার কথা ভাবতেও পারছে না। তাকে পৃথিবীর আলো দেখানোর সিদ্ধান্ত না নিলে আজ তার মা বেঁচে থাকত। ধ্রুব ডাক্তার রি বুকে জড়িয়ে কেঁদে উঠল, আমি তোমাকে ঘৃণা করার কথা ভাবতেও পারি না মা। আমি তোমাকে খুব 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 বেশি ভালোবাসি। চোখ মুছে আবার পড়তে লাগল ধ্রুব। এরপরে তিতির ধ্রুবকে নিয়ে কত স্বপ্ন দেখেছে সব লেখা। প্রতি মাসের পরিবর্তনে ধ্রুব তিতিরকে কত জ্বালিয়েছে, ধ্রুব কবে ফার্স্ট কিক করেছে সেটাও লেখা। অনেক জায়গার লেখা ছড়িয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, হয়তো তিতিরের চোখের পানি পড়েছিল। তিতির যেদিন জানতে পারে তারা নয় ধ্রুব আসছে সেদিনটার কথাও লেখা। তিতির ধ্রুবর সাথে একা একা যা কথা বলতো সবই লিখে রেখেছে। ধ্রুব সেসব পড়ে কখনো হাসছে তো কখনো কাঁদছে। কতই না কষ্ট দিয়েছে সে তার মাকে। এক পৃষ্ঠায় লিখেছে, তোমার জীবনটা আমার কাছে অনেক মূল্যবান ধ্রুব। কখনো ভুল পথে পা রেখে আমার কষ্টগুলো বৃথা হতে দিও না। জীবনের শেষ দিন পর্যন্ত সৎ পথে থেকো। তোমার জন্য যেন আমি পরকালেও গর্বিত হতে পারি। ধ্রুব মনে মনে প্রতিজ্ঞা করল সে তার মায়ের কষ্ট বৃথা যেতে দিবে না। আবার পড়তে লাগল, তোমার আগমনের সময় ঘনিয়ে আসছে আর হয়তো আমার বিদায়ের। আজকাল শরীরটা আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। তোমার বাবা এখনো জানে না তোমার কথা। হয়তো একদিন জানতে পারবে, ফিরিয়ে নিতে আসবে তোমাকে। আমি তোমার বাবার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছি। গল্পের শেষের পাতায় আমি প্রথমবারের মতো কিছু দিতে চাই তাজকে। সেটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ, আমার ধ্রুব। আমার ধ্রুব সোনা কি রাখবে না তার মায়ের কথা? সেও কি সবার মতো তার স্বার্থপর মাকে ঘৃণা করে? যদি এই স্বার্থপর মাকে ঘৃণা না করো, তবে ফিরে যাও বাবার কাছে, এতটা ভালোবাসো যাতে তোমার মায়ের প্রতি থাকা তার ঘৃণা ভুলে যায় সে। ভালোবাসতে না পারলেও ঘৃণা যেন আর না করে। তোমার বাবা অনেক ভালো একজন মানুষ ধ্রুব। কখনো তার মনে কষ্ট দিও না। তার যেন কখনো মনে না হয় আমার মতো আমার অংশও তার জীবনের অভিশাপ। নিজের বাবাকে ভালো রেখো আর তুমিও অনেক ভালো থেকো আমার সোনা বাচ্চা। পারলে আমার প্রতি তোমার বাবার ঘৃণা মুছে দিও তার মন থেকে। এরপরে বড় একটা সমাপ্ত লিখে শেষ করেছে ধ্রুব তারা ডাক্তার রির লেখা। ধ্রুব ডাক্তার রি বন্ধ করে শব্দ করে কাঁদতে লাগল, আমাকে মাফ করে দাও মা। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, আম সরি। আমি তোমাকে অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি। বাবাও তোমাকে অনেক ভালোবাসে, সে তোমাকে ঘৃণা করে না। আমি তাকে কাঁদতে দেখেছি তোমার ছবি বুকে জড়িয়ে। তোমার কথা উঠলেই বাবার চোখ দুটো কেমন টলটল করে ওঠে। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি। একটু দূরে দাঁড়িয়ে তাজ তাকিয়ে আছে নিজের ছেলের দিকে। না, ছেলের কান্না আর সহ্য করা সম্ভব নয় তার জন্য। ধীর পায়ে এগিয়ে গেল ছেলের দিকে। পাশে বসে ধ্রুবর কাঁধে হাত রাখল। ধ্রুব ভেজা চোখে ঘুরে তাকালো তাজের দিকে। তাজ কিছু বুঝে ওঠার আগেই ধ্রুব তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তাজ ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ছেলেদের এভাবে কাঁদতে হয় না বাবা। ধ্রুব কান্নারত গলায় বলল, তাহলে তোমার চোখে পানি কেন? এবার উত্তর খুঁজে পেল না তাজ। ধ্রুব ভাঙা গলায় বলল, ডাক্তার রিতে লেখা কথাগুলো। কতটা কষ্ট করে ধ্রুবকে জন্ম দিয়েছে, তাজের সাথে কেন অন্যায় করেছে। তাজ বুঝতে পারল তিতির তার বিরুদ্ধে কিছু বলেনি ধ্রুবকে। ধ্রুব একসময় কিছুটা শান্ত হল।
মা আমাদের সাথে থাকলে আমাদেরও সুন্দর একটা পরিবার হতো, তাই না বাবা? তাজ মুচকি হেসে বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ধ্রুব ধরা গলায় বলল, মা চলে যাওয়াতে কি ভালো হয়েছে বাবা? ধ্রুব তাজকে ছেড়ে সোজা হয়ে বসে তার দিকে তাকাল। তোমার মা বেঁচে থাকলে আমি হয়তো কোনোদিন তার মূল্য বুঝতাম না। আর সবচেয়ে বড় কথা, তোমার মায়ের হায়াত আল্লাহ যতদিন রেখেছিলেন সে ততদিন ছিল এই পৃথিবীতে। তাই সে চলে যাওয়ায় কি ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেটা হিসাব করা বোকামি। ধ্রুব, এই পৃথিবীটা আমাদের কাছে একটা ভ্রমণ ক্ষেত্রের মতো। এখানে আসবো আবার চলে যাব, এটাই নিয়তি। তবে জীবনটা এমনভাবে কাটাও যাতে পরকালটা সুন্দর হয়। তোমার মায়ের সাথে আমাদের আবার দেখা হবে, সেখানে আর তোমার মা আমাদের ছেড়ে কোথাও যাবে না। আমরা সবাই একসাথে থাকব সেখানে। ধ্রুব মলিন হাসল, তোমার মনে পড়ে না মায়ের কথা? তাজ ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসল, মনে তাকে পড়ে যাকে মানুষ ভুলে। তোমার মা সবসময় আমার মনেই থাকে, তাই তাকে নতুন করে মনে পড়ার সুযোগ তো নেই। বাবা, মা তোমার সাথে অনেক অন্যায় করেছে, তাই না বাবা? তাজ দীর্ঘ শ্বাস ছেড়ে মনে মনে বলল, তোমার মা আমার সাথে যা অন্যায় করেছে সেটা সবাই জানে। তবে তোমার মায়ের সাথেও আমি অন্যায় করেছি, সেটা তোমার মা আমার আর তার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। এজন্য তার প্রতি আমি যেমন সারা জীবন কৃতজ্ঞ থাকব, তেমনি তার কাছে মাফ চাওয়ার সুযোগ না পাওয়ার আফসোসও আমার সারা জীবন থাকবে। সে তার অন্যায়ের প্রায়শ্চিত্ত করেছে, সবার কাছে ক্ষমাও চেয়েছে। আমি সেই সুযোগ পাইনি, এটাই হয়তো আমার অন্যায়ের শাস্তি। অন্যের কাছে অপরাধী হওয়ার চাইতে নিজের কাছে অপরাধী হওয়া যে বেশি যন্ত্রণাদায়ক। ধ্রুব হঠাৎ বলে উঠল, প্লিজ বাবা, তুমি মাকে ঘৃণা করো না। মা নিজের ইচ্ছায় তোমাকে কষ্ট দেয়নি। তাজ ধ্রুবকে হুট করে জড়িয়ে ধরল, তোমার মাকে আমি ভালোবাসি ধ্রুব। তাকে আমি ভালোবাসি, ঘৃণা কিভাবে করব? 40। মুখোমুখি দাঁড়িয়ে আছে রাহি আর রায়হান, চারপাশে পুলিশ ঘেরাও করে রেখেছে। নিজের গোপন আস্তানায় রাহিকে দেখে চরম অবাক হয়েছে রায়হান। এসবের মানে কি আম্মু? তুমি এখানে কিভাবে এলে? রাহি মলিন হেসে বলল, তোমাকে আমি আর কোনো অন্যায় করতে দিব না পাপা। রায়হান বিস্মিত গলায় বলল, তার মানে এসব পুলিশ তুমি নিয়ে এসেছ? রাহি মুচকি হাসল, দীর্ঘ 1 বছর চেষ্টার পর তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করেছি আমি। 1টা বছর একটু একটু করে কষ্ট পেয়েছি। রায়হান অবাক হয়ে তাকিয়ে আছে রাহির দিকে, কিন্তু কেন আম্মু? আমি তো তোমার যত্নে কোনো ত্রুটি রাখিনি। তবে মেয়ে হয়ে কেন বাবার সাথে বিশ্বাসঘাতকতা করলে? রাহির চোখে পানি এলে সে চিৎকার করে উঠল, তুমি কেন আমার থেকে আমার পরিবারকে আলাদা করেছ? রায়হান কম্পিত গলায় বলল, মানে? মলিন হাসল রাহি, মৌমিতা রহমান আর সুফিয়ান আহমেদ শান নাম দুটো চিনতে পারছ পাপা? কিংবা শাইনি আহমেদ? বুক কেঁপে উঠল রায়হানের, তুমি এসব কিভাবে জানলে? সত্যিটা তুমি কতদিন লুকিয়ে রাখতে পাপা? 1টা বছর এই সত্যিটা জেনেও চুপ থেকেছি শুধু আজকের দিনটার অপেক্ষায়। রায়হান কাপা গলায় বলল, তোমাকে আমি ফিরিয়ে দিতে পারবো না আম্মু। তোমাকে ছাড়া আমি শ্বাসও নিতে পারবো না। রাহি জানে রায়হান তাকে অসম্ভব ভালোবাসে। তাই রাহির চোখেও পানি এলো। মনে মনে বলল, আমি তোমার কাছেই থাকব পাপা। তবে তার আগে তোমাকে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। মুখে কিছু বলার আগেই হুট করে রায়হান নিজের গান তাক করল রাহির দিকে। রাহি যেন অবাক হওয়ার সময়ও পেল না। পরপর দুটো গুলির শব্দে কানে ঝিম ধরে গেল।
নিজের দিকে তাকিয়ে কোনো আঘাতের চিহ্ন না দেখে সামনে তাকাল। রায়হানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল রাহি, পাপা। রায়হান ধপ করে ফ্লোরে বসে পড়ল। বুকের বা পাশটায় একটা বুলেট গিয়ে লেগেছে রায়হানের। রাহি দৌড়ে গিয়ে রায়হানের সামনে বসল। পেছনে থেকে রায়হানের সাথে ডিল করতে আসা একজন রাহিকে টার্গেট করেছিল। রাহি এখানে পুলিশ নিয়ে এসেছে সেই রাগে। রায়হান সেটা খেয়াল করে তার দিকে টার্গেট করলে পুলিশ মনে করে রাহিকে টার্গেট করেছে। রায়হানের বুলেট লোকটাকে আঘাত করেছে আর পুলিশের বুলেট রায়হানকে। রায়হান ফ্লোরে পড়ে গেলে রাহি তার মাথা নিজের কোলে নিল। কাঁদতে কাঁদতে বলল, পাপা এটা কি হলো? রায়হান কাপা হাতে রাহির চোখের পানি মুছে দিল। নোনা জল মাখা হাতটা চোখের সামনে নিয়ে মুচকি হাসল, আমার সারা জীবনের প্রাপ্তি এটাই। পৃথিবীতে কেউ একজন তো রইল আমার কথা ভালোবেসে মনে রাখবে। তোমার প্রতি আমার ভালোবাসায় কোনো খাদ ছিল না আম্মু। আই লাভ ইউ আম্মু। রাহি ডুকরে কেঁদে উঠল, আই লাভ ইউ টু পাপা, আই লাভ ইউ টু। রাহির চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া নোনা জল মুছে দিল মৌ। মেয়ের কপালে চুমু এঁকে দিল। কত বছরের শূন্য বুকে নিজের কলিজার টুকরো মেয়েকে ফিরে পেয়েছে। সেই মেয়ের চোখে পানি দেখে বিচলিত হল মৌ, কাঁদছিস কেন মা? চোখ মেলে মায়ের দিকে তাকালো রাহি, পাপার মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে হয় মা। দীর্ঘ শ্বাস ছাড়ল মৌ। মাস দুয়েক পার হয়েছে সেই ঘটনার, তবে ভুলতে পারেনি রাহি। রায়হানের দেওয়া রাহি নামটা নিজের নামের সাথে রেখে দিয়েছে। সবাই এখন রাহি বলেই ডাক্তার তাকে। রাহি আগলে রেখেছে রায়হানের স্মৃতি। রায়হান খারাপ মানুষ হলেও খারাপ বাবা ছিল না। মৌ মেয়ের চোখের পানি মুছে দিল পুনরায়, এখানে তোর কোনো হাত ছিল না মা। নিজেকে অপরাধী মনে করে শুধু শুধু কষ্ট পাস না। নিয়তি মানুষকে কখন কোথায় নিয়ে দাঁড় করাই কেউ জানে না মা। রাহি মৌয়ের কোমর জড়িয়ে পেটে মুখ গুজে দিল। মৌ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। রায়হানের কথা মনে হলে মৌয়ের কেবল দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। আজ আর রায়হানের উপর রাগ নেই মৌয়ের। ড্রয়িং রুমে বসে গল্প করছে ইরিনা আর ন্যান্সি। সিলেট এসেছে সবাই ছুটি কাটাতে। এই একটা জায়গায় সবাই একসাথে আসে সব সময়। ড্রয়িং রুমে তাদের সাথে বসে দুষ্টুমি করছে প্রান্তিক। ধ্রুবর রুম থেকে ভেসে আসছে ধ্রুবর ধমকের শব্দ। হয়তো তারাকে বকছে কিছু নিয়ে। পাখি আর আহান আছে নিজেদের রুমে। তাজ কোথায় সেটা হয়তো খেয়াল নেই কারো। তারা তোকে বারবার বলেছিলাম আমার রুমে আসবি না। তবু তুই আমার রুমে এসে জিনিসপত্র গুছানোর নামে সব এলোমেলো করে রেখেছিস। কাচুমাচু গলায় তারা বলল, কি খুঁজছো আমাকে বলো। আমি খুঁজে দিচ্ছি। রাগী চোখে তাকালো ধ্রুব, তোকে পাকনামি করতে কে বলেছে সেটা আগে বল। উত্তর দেয় না তারা আর রাগ বাড়ে ধ্রুবর, কানে ধরে এক পা উঁচু করে দাঁড়া। তারা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে ধ্রুব জোরে একটা ধমক দিতেই তাড়াতাড়ি এক পা উঁচু করে কানে ধরে দাঁড়ালো তারা। ধ্রুব উল্টো ঘুরে মুচকি হাসল। মেয়েটাকে বকলে সে গাল ফুলায়, তার ফুলানো গাল দেখতে বেশ লাগে ধ্রুবর। পুতুল দাঁড়াও না চুপচাপ। এভাবে এত লাফালাফি করলে কি আর শাড়ি পরানো যায়? নিজেই শাড়ি পরার বায়না ধরে এখন দুষ্টুমি হচ্ছে। আহান শাড়ির কুচি করে যেই গুজে দিতে যাবে আবার সব এলোমেলো করে দিল পাখি। আহান রাগী চোখে পাখির দিকে তাকালে। পাখি খিলখিলিয়ে হেসে উঠলে আহানও হেসে দিল। এই মেয়েটার সাথে রাগ করা তার সাধ্যের বাইরে। আহান আর ভালো করে শাড়ি না পরিয়ে কোনোরকমে পেঁচিয়ে মাথায় ঘোমটা তুলে দিল পাখির।
পাখির মুখটা দেখে বলল, মাশা আল্লাহ। লজ্জায় মাথা নিচু করল পাখি। আহান শব্দ করে হেসে উঠল পাখির লজ্জা পাওয়া দেখে। বুকে জড়িয়ে নিল নিজের প্রিয়তমা স্ত্রীকে। একটা গান শোনাবেন স্যার? অনেক দিন হলো আপনার গান শুনি না। মনে হচ্ছে আপনার আওয়াজও ভুলতে বসেছি। ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে তাজ। চাঁদের দেখা নেই, তবে অসংখ্য তারা জ্বলছে মিটমিট করে। হঠাৎ তিতিরের আওয়াজ পেয়ে পাশ ফিরে তাকালো তাজ। তিতির ধীর গতিতে এসে তাজের পাশে বসে কাঁধে মাথা রাখল। তাজ দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, তুমি যেমন আমার আওয়াজ ভুলতে বসেছ, তেমনি আমিও গান গাইতে ভুলে গেছি। তিতির আদর মাখা গলায় বলল, প্লিজ। তিতিরের আদর মাখা গলা উপেক্ষা করতে পারল না তাজ। জানি তুমি আসবে না ফিরে, বাসবে না ভালো আমাকে। জানি তুমি ভেঙেছ হৃদয়, সেই আশাতে দুঃখ যে পেলাম। এ হৃদয়ের এত কাছে ছিলে তুমি মনে কি পড়ে? এ হৃদয়ের এত কাছে ছিলে তুমি মনে কি পড়ে? মনে কি পড়ে? জানি তুমি আসবে না ফিরে, বাসবে না ভালো আমাকে। জানি তুমি ভেঙেছ হৃদয়, সেই আশাতে দুঃখ যে পেলাম। এ হৃদয়ের এত কাছে ছিলে তুমি মনে কি পড়ে? এ হৃদয়ের এত কাছে ছিলে তুমি মনে কি পড়ে? মনে কি পড়ে? কত আপন তুমি ছিলে, কেন আমাকে কাঁদালে? জানি না কি অভিমানে, কেন চলে গেলে? কত আপন তুমি ছিলে, কেন আমাকে কাঁদালে? জানি না কি অভিমানে, কেন চলে গেলে? এ হৃদয়ের এত কাছে ছিলে তুমি মনে কি পড়ে? এ হৃদয়ের এত কাছে ছিলে তুমি মনে কি পড়ে? মনে কি পড়ে? জানি তুমি আসবে না ফিরে, বাসবে না ভালো আমাকে। জানি তুমি ভেঙেছ হৃদয়, সেই আশাতে দুঃখ যে পেলাম। এ হৃদয়ের এত কাছে ছিলে তুমি মনে কি পড়ে? এ হৃদয়ের এত কাছে ছিলে তুমি মনে কি পড়ে? মনে কি পড়ে? গান শেষ করে পাশে তাকালো তাজ, কোথায় তিতির? তাজ আকাশের উজ্জ্বল তারাটার দিকে তাকালো। আছে তো তিতির, তাজের নিঃশ্বাসের সাথে মিশে আছে, প্রতিটা হার্টবিটের সাথে মিশে আছে। তাজের গাল বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে যেতেই হাতে পেতে সেটা নিজের হাতে নিল তিতির। ছেলেদের চোখের পানি মুক্তার থেকেও মূল্যবান। এটাকে এভাবে নষ্ট করবেন না। আপনি যতদিন চাইবেন, আমি এভাবেই আপনার পাশে থাকব, হোক না কল্পনা হয়ে। তাজ মুচকি হেসে তিতিরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তিতির হাত বুলিয়ে দিতে লাগল তাজের মাথায়। অদ্ভুত সুন্দর লাগছে তাজকে, চোখের কোণে নোনা জল আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি। তিতির ফিসফিস করে বলল, ক্রাশড এগেইন। তাজের হাসিটা প্রশস্ত হল যেন। কল্পনার এই তিতির কখনো তাকে ভালোবাসি বলেনি, আর সেও বলেনি তিতিরকে। তাদের ভালোবাসা এই অব্যক্ত, তবে দুজনেই দুজনের প্রতি আসক্ত। বিষাক্ত ফুলের আসক্তি কারো জন্য সুখ বয়ে আনতে পারে কি? বিষে যে খোঁজে সুখ, বিষ তো তাকে দেবেই আজন্ম দুঃখ। সমাপ্ত।